আমি তোমাদের বলেছিলাম যে প্রত্যেক সপ্তাহে যে ইম্পর্টেন্ট রাইটিং স্কিল থাকবে, তো সেটা আমি তোমাদেরকে লিখিয়ে দেব এবং বুঝিয়ে দেব। তো সেই ক্ষেত্রে আজকে যে ইম্পর্টেন্ট রাইটিংটা আমি নিয়েছি সেটা হলো WBCS 2020 অথবা 2021, যারা যেটা দিতে যাবে মেইনস, তাদের প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট একটা এডিটোরিয়াল রাইটিং। এই কোশ্চেনটা আমি যেভাবে ফ্রেম করেছি, হতে পারে পরীক্ষায় এভাবেই দেবে, কেননা ম্যাক্সিমাম বই বা বিভিন্ন জায়গায় আমি দেখেছি তারা শুধুমাত্র বা বইগুলোতে শুধুমাত্র এয়ার পলিউশনকে নিয়ে এডিটোরিয়াল রাইটিং অথবা তোমার রিপোর্ট রাইটিংয়ের কথা লিখেছে। কিন্তু এটা আমরা প্রত্যেকে জানি যে আমাদের এয়ারের কোয়ালিটি সেটা কিন্তু খুব ভালো জায়গায় মোটামুটি পৌঁছে গেছিল ডিউরিং লকডাউন, তাই না? কিন্তু লকডাউনটা যখন আনলক ফেজে পরিণত হলো, তখন কিন্তু আস্তে আস্তে আবার সেই পুরনো জায়গায় ফিরে যেতে শুরু করেছে। আমাদের এয়ার পলিউশনের যে অবস্থাটা সেটা পুরনো জায়গায় ফিরছে এবং এটা একটা কনসার্ন হয়ে দাঁড়িয়েছে আমাদের সামনে। তো প্রশ্নটা দেখো কিভাবে আমি সেট করেছি, এবং যিনি পরীক্ষক উনিও হতে পারে এইভাবে প্রশ্ন, যেহেতু WBCS এর মতো পরীক্ষা, ওনারাও খেয়াল রাখেন যে কোন ধরনের জিনিসগুলো স্টুডেন্টরা মুখস্থ করছে বা বই থেকে পড়ছে, তারা নিজস্বতা জিনিসটাকে চায়। তো সেই ক্ষেত্রে দেখে নাও যে সাপোজ ইউ আর ABC, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ ডেইলি নিউজ পেপার XYZ। নিউজ পেপারের নাম এরকম বলে দেবে এবং তোমাকে বলে দেবে তোমার নাম ABC, কি নিয়ে? রিগার্ডিং এয়ার পলিউশন ইন ইন্ডিয়া ডিউরিং আনলক ফেজেস। দেখো লাস্টে এই লিজুটটা কিন্তু একটা অন্য মাত্রা দেবে। তোমার প্রশ্ন, যে প্রশ্নটা করা হয়েছে সেটা একটা অন্য মাত্রা জুড়ে দিল। তুমি ধরো কোনো বইপত্র পড়ে গেলে, হতেই পারে যেখানে শুধুমাত্র এয়ার পলিউশন ইন ইন্ডিয়া নিয়ে পড়ে গেছো, তো সেই ক্ষেত্রে তোমার লেখাটা কিন্তু এই প্রশ্নকে কিন্তু ছুঁয়ে যাবে না। তোমাকে এই জায়গাটাকে বেস করে, আনলক ফেসটাকে বেস করে তোমাকে এই এয়ার পলিউশনের যে বর্তমান পরিস্থিতি সেটা নিয়ে তোমার কনসার্নকে রিপ্রেজেন্ট করতে হবে। তো যারা নতুন তারা দেখে নাও যে আমাদের যে স্ট্রাকচারটা হয় এডিটোরিয়াল রাইটিংয়ের, সেটা কি? টু দ্য এডিটর XYZ নিউজ পেপার কলকাতা, ব্যাস এইটুকুনি। ডেট দেবে এখানে, সাবজেক্ট কি লিখবে? এয়ার পলিউশন ইন ইন্ডিয়া ডিউরিং আনলক ফেজেস। মনে রাখবে সবসময় তিনটে স্টেপে আমরা এডিটোরিয়াল রাইটিং লিখব। এডিটোরিয়াল রাইটিংয়ের প্রথম যে প্যারাটা হবে সেটা কি রিপ্রেজেন্ট করবে, যে কেন তুমি এই রাইটিংটা বা এই কনসার্নটা নিয়ে তুমি কেন তোমার কনসার্ন প্রকাশ করতে চাইছো, সেইটুকুনি তোমাকে ছোট করে লিখে রিপ্রেজেন্ট করে দিতে হবে। তার একটা বয়ান আমি এখানে বানিয়ে দিয়েছি, সবগুলো লেটারে তুমি সেই বয়ান দিয়ে শুরু করে বাকিটা তোমাকে কি করতে হবে? নিজস্বতা থেকে রিপ্রেজেন্ট করতে হবে। সেকেন্ড প্যারাতে তুমি কি লিখবে? যে এই যে এয়ার পলিউশন রিলেটেড যে প্রবলেম সেটা কি এবং কি কি প্রবলেম তৈরি করছে, কেন এটা আমাদের ওপর এত প্রভাব বিস্তার করেছে, এবং কি কি প্রবলেমের সম্মুখীন হই আমরা এই এয়ার পলিউশন বৃদ্ধির দরুন, সেটা তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে। থার্ড কিন্তু যেটা রিপোর্ট রাইটিংয়ে নেই, তার সঙ্গে এডিটোরিয়ালের যে বেসিক ডিফারেন্স, আমরা থার্ড প্যারাতে কি করব? আমাদের যে কনসার্ন, আমাদের কি করা উচিত, সেটা আমরা এখানে থার্ড প্যারাতে রিপ্রেজেন্ট করব। এবং সবসময় মনে রাখবে যে কখনোই গভর্নমেন্টকে ব্লেম করবে না। অ্যাজ ইউ আর গোয়িং টু বি অ্যান গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ, সো ইউ কান্ট, তুমি কখনোই গভর্নমেন্টকে কি করতে পারো না? ব্লেম করতে পারো না কোনো ইস্যু নিয়ে। তোমাকে সব সময় দেখাতে হবে গভর্নমেন্ট কোনো না কোনো অবশ্যই কাজ করেছে, তারপরেও আমাদের এই কাজগুলো করতে হবে। হোপফুলি ক্লিয়ার যে কোন প্যারাতে আমরা কি লিখব। তারপরে আমি এখানে ঢুকছি যে কিভাবে আমরা এইটা করব। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ইজ ইট ক্লিয়ার? ওকে। তো আমরা যখন লিখব, তো সেই ক্ষেত্রে দেখে নাও
এই স্ট্রাকচার মনে রাখবে। আই শ্যাল বি থ্যাঙ্কফুল ইফ ইউ পাবলিশ দিস লেটার ইন দ্য কলামস অব ইউর এস্টিমড নিউজ পেপার through your esteemed daily. I would like to highlight the problem of air pollution in India. এইটুকুনি কমন, মোটামুটি তুমি লিখতেই পারবে, কিন্তু তার পরের জায়গাটা যে আমাকে কিভাবে আনতে হবে। যদিও অ্যামিড দ্য চ্যালেঞ্জেস অফ কোভিড-19 ইনডিউসড লকডাউন, যে যদিও কি এই যে কোভিড-19 ইনডিউস লকডাউনের যে চ্যালেঞ্জেস ছিল বা চ্যালেঞ্জেসগুলি ছিল, the considerable improvement in the city's air quality offered some solace. এই সোলেসের ব্যবহার, সোলেস মানে হলো তোমার রেসপাইট বা একটা প্রশান্তি, যাকে বাংলায় বলা হয় যে একটা প্রশান্তি। প্রশান্তি একটু কালিটা করে নেই আমি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে লেখাটা। কালিটা ডিপ পড়ে গেছে, একটু ওয়েট করো। যে কি বললাম, প্রশান্তি। ওকে, তাহলে সোলেস হলো এখানে আমাদের প্রশান্তি। তাহলে ভালো করে লাইনটা আমি বুঝিয়ে দিচ্ছি, প্রত্যেকে বোঝার চেষ্টা করবে। প্রথমে যে কি লিখলাম, যে যদিও কি হয়েছে এই চ্যালেঞ্জেস, মানে কোভিড-19 লকডাউন ইনডিউসড হওয়ার ফলে যে চ্যালেঞ্জেসগুলো সামনে এসছে, তারপরেও মানে তারপরেও দ্য কনসিডারেবল ইমপ্রুভমেন্ট ইন সিটিজ মানে সিটিজের পর যখন অ্যাপোস্ট্রফি দিচ্ছি আমি, তার মানে শহরগুলোর এয়ার কোয়ালিটি অফার্ড সাম সোলেস, যে আমাদের কি দিয়েছিল, শহরগুলোর যে এয়ার কোয়ালিটি সেটা আমাদের কি দিয়েছিল, কিছুটা প্রশান্তি দিয়েছিল। উইথ দ্য অ্যারাইভাল অব উইন্টার ডিউরিং লকডাউন ফেজেস, কি হয়েছিল, যে যদিও কি হয়েছিল ইনডিউস লকডাউনের ফলে অ্যামিড দ্য চ্যালেঞ্জেসগুলোর মধ্যে আমাদের এয়ার কোয়ালিটি, বিভিন্ন শহরের এয়ার কোয়ালিটিগুলো আমাদের কি দিয়েছিল, কিছুটা প্রশান্তি দিয়েছিল, উইথ দ্য অ্যারাইভাল অব উইন্টার, এই শীত শুরু হওয়ার সাথে সাথে, ডিউরিং দ্য আনলক ফেজেস, এই আনলক ফেজেসের মধ্যে যখন শীত শুরু হলো তার সাথে সাথে কি হয়েছে, দ্য লেভেল অব এয়ার পলিউশন হ্যাজ শোন এ স্টিপ ইনক্রিজ ইন দ্য সিটিজ অব ইন্ডিয়া, যে কি হয়েছে, এয়ার পলিউশন কি দেখিয়েছে, একটা স্টিপ ইনক্রিজ মানে হলো একটা খাড়া ইনক্রিজ, মানে গ্রাফটা একদম ওপর দিকে খাড়া উঠে যাচ্ছে, সেটার কথা বলেছে। স্টিপ ইনক্রিজ ইন দ্য সিটিজ অব ইন্ডিয়া, যে ইন্ডিয়ার সিটিগুলোতে এয়ার পলিউশন আবার কি হয়েছে, গ্রাফটা ঊর্ধ্বমুখী, যেটাকে আমরা বাংলায় লিখি গ্রাফটা ঊর্ধ্বমুখী। তাহলে এই সেন্টেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে যদিও কি হয়েছে কোভিড-19 ইনডিউসডের যে চ্যালেঞ্জগুলো ছিল তার মধ্যেও কি দেখা গেছে, যে সিটিগুলোর যে এয়ার কোয়ালিটি সেটা একটা প্রশান্তি আমাদের দিয়েছিল, কিন্তু বা তবুও মানে কমা এখানে, যে শীতের যে এই লকডাউন আনলক ফেজেসের মধ্যে যে শীত এসে আবার উপস্থিত হয়েছে, এই সময় কি হয়েছে, দ্য লেভেল অফ এয়ার পলিউশন, যে এয়ার পলিউশনের যে লেভেলটা সেটা কি হয়েছে, আবার এর যে গ্রাফ সেটা ঊর্ধ্বমুখী হয়েছে, কোন জায়গাগুলোতে, সিটিজ অব ইন্ডিয়া, মানে প্রত্যেকটা সিটিতেই ইন্ডিয়ার। ওকে, ইজ ইট ক্লিয়ার? প্রথমে তোমাকে কি করতে হবে, এডিটোরিয়াল রাইটিংয়ে প্রথমে তোমাকে এই স্ট্রাকচারটা দিতে হবে, তারপরে কি করতে হবে, যে কেন এই রাইটিংটাই, লেটার রাইটিংটা তুমি লিখছো, সেটা তোমাকে একটা বা দুটো লাইনের মধ্যে রিপ্রেজেন্ট করে দিতে হবে প্রথমেই। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? প্রত্যেকে বুঝতে পেরেছো ফার্স্ট প্যারাটা? ইজ ইট ক্লিয়ার? ওকে, দেখো আমি তো মোটামুটি তোমাদের সবই লিখিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। নিজেদের বানিয়ে হয়তো লিখতে নাও হতে পারে, তোমরা আমারটা পড়লেই মোটামুটি আশা করি কমন পেতে পারো। নট শিওর, বাট তাও এইগুলো পড়ে তোমাকে কি করতে হবে, বানিয়ে লেখার একটা দক্ষতা কিন্তু রাখতেই হবে। যখন আমি তোমাদের আবার ওই পরীক্ষা নেওয়া শুরু করবো হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে ডেইলি বেসিস আফটার প্রিলি, যখন তোমরা লিখে গ্রুপে পোস্ট করবে, এগুলো পড়ে তোমাদের নিজের মতো করে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবে। পরীক্ষায় মুখস্থ করে যাওয়াটা আমার মনে হয় ঠিক নয়, তাতে আমাদের কিন্তু যদি কমন না পড়ে তাহলে কিন্তু আমরা পাজেল হয়ে যাই। আমরা চেষ্টা করব এই সেন্টেন্সগুলো থেকেই আমরা নিজেরা সেই সময় বানিয়ে আইডিয়াগুলো রিপ্রেজেন্ট করতে পারবো। চলে আসি দ্বিতীয় প্যারা, যে কী হয়েছে এখানে আমি দেবো যে এর ফলে এয়ার পলিউশনটা কেন আমাদের কনসার্ন,
এত কনসার্ন কেন আমরা থাকবো এই এয়ার পলিউশন নিয়ে, সেটাকে আমি দেখাবো। ডিউরিং দ্য লকডাউন সাম মেজর সোর্সেস অফ পলিউশন সাচ এজ ইন্ডাস্ট্রিজ, মেজরিটি অফ ভেহিকলস অ্যান্ড কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিজ ওয়ার রেস্ট্রিক্টেড। এই লাইনটা খুব ছোটোর মধ্যে আমি লিখিয়েছি যে লকডাউন পিরিয়ডে কী হয়েছিল, যে পলিউশনের যে মেজর সোর্সেসগুলো কি ইন্ডাস্ট্রিজ, তারপর ভেহিকেলস মুভমেন্ট, তারপর কি কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি, সবই রেস্ট্রিক্টেড ছিল। বাট আফটার দ্য ইনিশিয়েশন অব আনলক ফেজেস, এই যে আনলক ফেজেসের যে শুরুয়াত, মানে এটা শুরু হয়ে যাওয়ার পর দ্য অ্যাক্টিভিটিজ মানে এখানে দিজ অ্যাক্টিভিটিস করে দিও, ওকে, THEAC করে দিও। দিজ অ্যাক্টিভিটিস হ্যাভ বিন রিজিউমড। কোন অ্যাক্টিভিটিসগুলো? ইন্ডাস্ট্রি আবার খুলেছে, মেজর মানে ভেহিকেলস আবার রান করা শুরু করেছে, কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি আবার রিওপেন্ড হয়েছে, রিজিউমড। কি ঘটিয়ে? কজিং দ্য হাইয়েস্ট ইনক্রিজ ইন নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড লেভেলস। বেশি লেখার দরকার নেই, অল্প কয়েকটা পলিউটেন্টসের নাম তোমাকে লিখে দিলেই হবে, পার্টিকুলেটসের নাম, যে কি নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডের লেভেলটা কী করেছে, এর বাড়িয়ে দিয়েছে। দে আর দ্য মেজর পার্টিকুলেটস রেসপন্সিবল ফর এয়ার পলিউশন। এগুলো কি? এগুলো হলো মেজর পার্টিকুলেটস, কিসের? এয়ার পলিউশন তৈরি করার জন্য। The major metro cities again have been engulfed with toxic air, smog and dust. কুয়াশা বা আমাদের যে একদম এই যে ধোঁয়ায় ঢেকে যায় দিল্লি, ঠিক আছে, এইগুলো ওই যে কৃষকরা যে কি করে খড়টর পোড়ায় বিভিন্ন, ওটা বন্ধ হয়েছে এখন, অনেকটা রেস্ট্রিকশন আনতে পেরেছে গভর্নমেন্ট। তো এইগুলোর জন্য কি হয়েছে, টক্সিক এয়ারে কি করেছে, এনগাল্ফ করেছে। যে এই ইউজটা কিন্তু মনে রাখার চেষ্টা করবে, যে মেজর সিটিজ হ্যাভ বিন এনগাল্ফড, মানে মেজর সিটিসগুলোকে গিলে খেয়ে ফেলেছে কি, টক্সিক এয়ার, স্মগ এবং ডাস্ট। কিভাবে? কজিং সিভিয়ার, কি ঘটিয়েছে তার ফলে? কজিং সিভিয়ার ডিসকমফোর্ট টু দ্য পিপল, যে সিভিয়ার ডিসকমফোর্ট একটা ঘটিয়েছে কাদের? পিপলদের। অ্যান্ড ইনক্রিজিং চান্সেস অফ ভেরিয়াস ফর্মস অফ ইলনেস, এবং নানা রকমের অসুস্থতার যে ফর্মস সেগুলোকে সামনে এনে উপস্থিত করেছে। এরপর, ইফ দ্য এয়ার উই ব্রেথ রিমেইনস পলিউটেড, যদি এই যে আমরা এয়ার যেটা আমরা গ্রহণ করি নিঃশ্বাসের সাথে, সেটা যদি পলিউটেডই থাকে, উই উইল শিওরলি বি এ ভিকটিম অফ সাচ ডিজিজেস, যে আমরা একদম সার্টেনলি এই সমস্ত রোগের দ্বারা আক্রান্ত হব, মানে ভিকটিম হব আর কি। ইট হ্যাজ অলরেডি বিন অবজার্ভড, এটা দেখা গেছে যে কি, দ্যাট দ্য হেলথ এফেক্টস অব এয়ার পলিউশন আর ভেরি সিরিয়াস, যে হেলথের যে এফেক্ট এয়ার পলিউশনের যে এফেক্ট হেলথের ওপরে, সেটা খুব সিরিয়াস। কীরকম? হাইপেন দিয়ে আমি দেখিয়েছি। 2-3টে কারণের মধ্যে বেশি ম্যাক্সিমাম দুটোকে তুমি লিখতে পারো, এবং খুব ইম্পর্টেন্ট কারণগুলোকে আমি তুলে ধরেছি অ্যাজ পার WHO, কিন্তু আমরা তো রিপোর্ট লিখছি না, তো WHO কথা লিখবো না। 1/3 অফ ডেথস ফ্রম স্ট্রোক, লাং ক্যান্সার, হার্ট ডিজিজ, বলছে এই যে লাং ক্যান্সার, স্ট্রোক, হার্ট ডিজিজ, তাদের যে ডিজিজটা যাদের যাদের হয়, তার মধ্যে 1/3 কিসের জন্য? এই এয়ার পলিউশনের জন্য। আরেকটা কি? চিলড্রেন্স ব্রেইন ডেভেলপমেন্ট ইজ আন্ডার থ্রেট অলসো, এবং বলছে এটা নতুন একটা সমীক্ষায় দেখা গেছে, দ্য হিন্দু পত্রিকায় এই নিয়ে অলরেডি 2টো আর্টিকেল বেরিয়েছে, যদি তোমরা পড়ে থাকো দেখতে পাবে, যে এখানে কি বলেছে, যে চিলড্রেনদের ব্রেন ডেভেলপমেন্টে কি কিন্তু এই এয়ার মানে পলিউশন খুব একটা বড় থ্রেট হিসেবে আমাদের সামনে আসতে চলেছে। সুতরাং এইটুকুনি তুমি যদি লিখে দাও, উনি হয়তো ভাববেন যে ওখানে সাইন্টিফিক কিভাবে কি হচ্ছে লেখার দরকার নেই, তুমি জাস্ট যে তোমার কনসার্নটা প্রকাশ করলে, চিলড্রেন্স ব্রেন ডেভেলপমেন্ট অলসো আন্ডার দ্য থ্রেট, ওকে, এটা তুমি রিপ্রেজেন্ট করলে, তাহলে এইটুকুনি যথেষ্ট, এর থেকে বেশি বাড়িয়ে লেখার দরকার নেই। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো? সেকেন্ড প্যারাতে আমরা কি কনসার্ন, কেন আমরা এর জন্য কনসার্ন, সেই কারণগুলো তোমাকে দেখাতে হবে সেকেন্ড প্যারাতে। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ওকে। এবার থার্ড প্যারাতে কি, তুমি তোমার কি মতাদর্শ রাখছো, যে এটাকে তুমি একজন এক্সিকিউটিভ হিসেবে তোমাকে লিখতে দেওয়া হয়েছে, তুমি ভবিষ্যতের এক্সিকিউটিভ হবে, তো তুমি কি মনে করছো কিভাবে এটা থেকে আমরা মুক্তি পেতে পারি, সেটাকে তোমাকে দেখাতে হবে এখানে। তো দেখে নাও থার্ড প্যারাতে, দো ইন্ডিয়া হ্যাজ আ লং টার্ম কম্প্রিহেন্সিভ অ্যাকশন প্ল্যান
ইন্ডিয়াকে প্রথমেই তোমাকে জানাতে হবে সরকার কি করেছে, তাই না? যে যদিও ইন্ডিয়া কি করেছে, ইন্ডিয়ার আছে কম্প্রিহেন্সিভ অ্যাকশন প্ল্যান আছে, লং টার্ম, যেটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা রয়ে গেছে আছে, হুইচ হ্যাজ ডিটেইলড প্রজেক্টস, যেটার প্রচুর প্রজেক্টস আছে, অ্যান্ড ডেডলাইন্স ইন ডিফারেন্ট সেক্টরস টু রিডিউস পলিউশন, যে এবং ডিফারেন্ট সেক্টরসে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ডেডলাইন্স দিয়েছে সরকার, যে এর মধ্যে আপনাদের এটা করতে হবে, ওটা করতে হবে, এই যে এটা ডিফারেন্ট সেক্টরসের ওপরে রিডিউস করার জন্য, এয়ার পলিউশন রিডিউস করার জন্য ডেডলাইন্স আছে। তারপরেও কমা, যেহেতু দো দিয়ে শুরু করেছি, তবুও ইট হ্যাজ নট বিন ফুললি ইমপ্লিমেন্টেড, এটা ফুললি ইমপ্লিমেন্টেড হয়নি। We need to have a zero emission strategy for transportation, যে আমাদের একটা জিরো এমিশন স্ট্র্যাটেজি দরকার ট্রান্সপোর্টেশনের, যেটা কি ইনক্লুড থাকবে, যেখানে কিভাবে সম্ভব ইলেকট্রিক ভেহিকলস, নন মোটরাইজড ট্রান্সপোর্ট, ওকে, ফুল স্টপ। যে কি থাকবে, যেটা ইনক্লুডস রাখবে ইলেকট্রিক ভেহিকলস এবং নন মোটরাইজ ট্রান্সপোর্ট, মানে এটার মাধ্যমে তুমি এটা বোঝাতে চাইলে যে আমাদের জিরো এমিশন ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা থাকতে হবে, মানে বিশেষ করে ইলেকট্রিক বাস রান করাতে হবে, এবং নন মোটরাইজ, যেখানে মোটর সিস্টেমটা থাকবে না, ট্রান্সপোর্ট সিস্টেম ইলেকট্রিকে চলবে পুরো ব্যাপারটা, সেটার ওপর আমাদের জোর দিতে হবে। অলসো এরপরেও industries should move towards cleaner fuel and adhere to high emission control policies. ইন্ডাস্ট্রিগুলোর কি করতে হবে, মুভ করতে হবে ক্লিনার ফুয়েল পলিসির দিকে, এবং অ্যাডহেড টু মানে হলো মান্য করতে হবে হাই এমিশন কন্ট্রোল পলিসিস। এই হাই এমিশন কন্ট্রোল পলিসিসগুলোও কি করতে হবে, মেনে চলতে হবে ইন্ডাস্ট্রিজগুলোকে। এরপর যে এরা তো করলো, কিন্তু আসল কারা, আমরা, তাই না? চালাই কারা, আমরা ট্রান্সপোর্টেশন মানুষই চালাই, ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ কারা চালাই, আমরাই চালাই। তাই এখানে তোমাকে দেখো একটা হিন্দু পত্রিকার স্ট্রাকচার দেখিয়ে দিচ্ছি। ইমপ্রুভড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যে উন্নত সায়েন্স এবং টেকনোলজি কি দেখিয়েছে, ইজ অনলি মেকিং ইট ক্লিয়ার, এটা আমাদের সামনে পরিষ্কার করে তুলে ধরেছে দ্যাট ম্যানস ফলিস ট্রান্সেন্ড বর্ডার্স, ম্যানস ফলিস ট্রান্সেন্ড বর্ডার্স, ওকে, যে মানুষের যে নিজস্ব ভুলগুলো সেটা তার সীমা অতিক্রম করে ফেলেছে। দুর্দান্ত স্ট্রাকচার, ওকে, খুব ইম্পর্টেন্ট, লেখার চেষ্টা করবে, দেখবে লেখার মান অনেক উন্নত হয়ে গেছে। তাহলে কি, ইমপ্রুভড সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইজ মেকিং ইট ক্লিয়ার দ্যাট ম্যানস ফলিস ট্রান্সেন্ড বর্ডার্স, ওকে, যে মানুষের যে ভুল, ঠিক আছে, সেগুলো কি করেছে, তার সীমাকে লঙ্ঘন করে ফেলেছে, ওকে। উই নিড টু কিপ ইন মাইন্ড, আমাদের এটা পুরোটাই হিন্দু পত্রিকার লাইন, আমি বলেই দিলাম, উই নিড টু কিপ ইন মাইন্ড, আমাদের এটা মনে রাখতে হবে, the massive extent of air pollution is responsible for the much discussed phenomenon of global warming, যে বলছে যে এই যে এক্সটেন্ড হচ্ছে, ম্যাসিভলি যে এক্সটেন্ড হচ্ছে এয়ার পলিউশন, এটা কিসের জন্য দায়ী হবে, যেটা সর্ব আলোচিত একটা জিনিস, সেটা কি গ্লোবাল ওয়ার্মিংয়ে কে কিন্তু আরও ব্যাপকভাবে গ্লোবাল ওয়ার্মিং বাড়িয়ে তুলবে, হুইচ ইজ পজিং আ ডায়ার থ্রেট, একটা ডায়ার থ্রেট মানে হলো সবচেয়ে ভয়ানক একটা থ্রেট, যেটা পজ করছে মানে হলো আমাদের সামনে ভ্রুকুটি দেওয়া, পজিং মানে হলো ভ্রুকুটি দিচ্ছে, যেটা আমাদের সামনে একটা খুব ভয়ানক থ্রেট হিসেবে ভ্রুকুটি দিচ্ছে। কোনটা থ্রেট, কোন জিনিসটার সামনে, আমাদের যে এক্সিস্টেন্স, হিউম্যান রেসের এক্সিস্টেন্সের সামনে এই গ্লোবাল ওয়ার্মিং যেটা, সেটা কি একটা ভয়ানক মানে থ্রেট হিসেবে ভ্রুকুটি দিচ্ছে, ওকে। এটার লাইনটার বাংলা মানে এরকম, যদি তুমি ইংলিশ টু বেঙ্গলি করো, কিন্তু অ্যাকচুয়ালি মনে রাখার চেষ্টা করবে এই লাইনটা, একটু মুখস্থ রাখার চেষ্টা করবে। যদি এয়ার পলিউশনের জায়গায় তোমাকে অন্য কিছু পলিউশন নিয়ে লিখতে দেয়, তুমি লিখতে পারবে। তাহলে কি, ইমপ্রুভড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা ইমপ্রুভড সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা ক্লিয়ার করছে যে মানুষের ভুলগুলো তার সীমাকে লঙ্ঘন করে গেছে। আমাদের কি মনে রাখতে হবে, ম্যাসিভ এক্সটেন্ট, এই যে ব্যাপকভাবে যে এক্সটেন্ট হচ্ছে এয়ার পলিউশন, সেটা কি হবে, সর্ব আলোচিত যে গ্লোবাল ওয়ার্মিং তার একমাত্র কারণ হয়ে দাঁড়িয়েছে। আর সেই গ্লোবাল ওয়ার্মিং যেটা কি করছে, মানব জাতির সামনে একটা ভয়ানক থ্রেটকে ভ্রুকুটি দিচ্ছে, ওকে। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল?
ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ইজ ইট ক্লিয়ার? একটু মেসেজ করে দাও। ওকে, মোটরাইজড মানে এখানে ইঞ্জিনের কথা বলেছে ওরা। মোটরাইজড মানে এখানে ইঞ্জিন, যেটা আর কি পেট্রোল লাগে, ডিজেল লাগে, যেটা তোমার ফুয়েল বেসড, সেটার কথা বলছে। ওকে, নন মোটরাইজড, হ্যাঁ, ভেহিকেলস, সেই জিনিস যাতে না থাকে সেটার কথা বলেছে। মেসেজ করো, মেসেজ করো, মেসেজ করো, মেসেজ করবে, বলবে না, মেসেজ করবে, মেসেজ করবে, আমি বলছি তো। আচ্ছা আচ্ছা। মেসেজ করো, যা প্রবলেম আমি দেখে নিচ্ছি, তোমার মেসেজে লেখো। হ্যাঁ, বর্ডার্স মানে সীমাগুলি, এখানে সীমাগুলি রে অঙ্কিতা দত্ত, যে মানুষের যে ভুল তার সীমাগুলিকে কি করেছে, লঙ্ঘন করেছে। ওকে, ওকে, তো এরপরে দেখো স্ট্রাকচারে কি করবে, ইয়োর্স ফেইথফুলি এবিসি, যেহেতু তোমাকে কি করেছিল, এবিসি সম্বন্ধে বলেছে, ইউ আর এবিসি, সুতরাং তুমি ওখানে ওই স্ট্রাকচারটা দিয়ে লিখে দেবে এবিসি। ওকে, আচ্ছা, এবার মেসেজ করে দাও, কার প্রবলেমটা ছিল, কি প্রবলেম ছিল, মেসেজ করো, ওয়েট করে আছি। মেসেজ করে দাও, তোমার কোন জায়গায় প্রবলেম ছিল। ফলিস মানে হলো মানুষের ভুলগুলো, ট্রান্সেন্ড মানে হলো অতিক্রম করেছে, কি বর্ডার্স, যে সীমাগুলিকে। ওকে, মানুষের ভুলগুলো তার সীমাকে কি করেছে, অতিক্রম করে ফেলেছে। ওকে, প্রত্যেকটা ভুলের তো একটা সীমা আছে, সেই সীমাগুলিকে আমরা কি করে ফেলেছি, অতিক্রম করে ফেলেছি, এত অত্যাচার করেছি আমরা পৃথিবীর ওপরে। হ্যাঁ, লিখতে হবে, না লিখলে নাম্বার না, এইখানে না থ্যাঙ্কিং ইউ লেখার দরকার নেই, অনলি ইয়োর্স ফেইথফুলি, বাস এইটুকুনি লিখলেই হবে। এবার তোমাকে আমি মনোজিৎ কি করে বোঝাই, ওরা এখানে সেন্টেন্সটা এটাই তুমি বোঝাতে চেয়েছো যে নন মোটরাইজড মানে হলো যেটার মধ্যে ফুয়েল বেসড, এইটুকুনি লিখলে উনি বুঝে নেবেন যে ফুয়েল বেসড। হ্যাঁ, যিনি পড়ছেন উনি জানেন যে ইলেকট্রিক যে বাসগুলো থাকে সেখানে মোটর লাগবেই লাগবে। হ্যাঁ, কিন্তু এমন বলছে নন মোটরাইজড বলতে এখানে যেটা ও বোঝাতে চেয়েছে সেটা হলো ফুয়েল বেসড। ওকে, তোমার যদি খুব প্রবলেম হয় তুমি লিখে দেবে নন মোটরাইজড ব্র্যাকেটে ফুয়েল বেসড। ওকে, তাহলে আমার মনে হয় কোনো সমস্যা হবে না। তুমি এখানে লিখে দিও ফুয়েল বেসড, ফুয়েল বেসড। ওকে, ফুয়েল বেসড লিখে দিও, তাহলে কোনো সমস্যা থাকবে না। তো তোমাদেরও যাদের মনে হবে তারা লিখে দিতে পারো ফুয়েল বেসড। অনেক সময় যদি মনে হয় যে না আমি নন মোটরাইজ বলতে এখানে হয়তো বুঝতে পারবেন না উনি, তো এখানে এরম লিখো নন মোটরাইজ ব্র্যাকেটে ফুয়েল বেসড ট্রান্সপোর্ট, তাহলে দেখবে পুরো ব্যাপারটা ঠিক হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপর আমরা যাচ্ছি হলো ট্রান্সলেশন 83। দীর্ঘমেয়াদী কোনো দুরূহ কাজে মানুষ স্বভাবতই ভয় পায়। সাধারণত ছোট ছোট স্বল্পমেয়াদী কাজে মানুষের বেশি আগ্রহ, কারণ এতে ফল দ্রুত পাওয়া যায়, তাই লাভ লোকসানের হিসাব সহজে করা যায়। কিন্তু দীর্ঘমেয়াদী কাজে ফল পাওয়ার আশা বহু দূরে, এক্ষেত্রে লোকসান হলেও বহুদিন পর তা বোঝা যাবে। তারপর নতুন করে আরম্ভ করা একেবারেই অসম্ভব। দীর্ঘমেয়াদী কাজে লাভবান হতে গেলে চাই অপরিসীম ধৈর্য এবং অধ্যবসায়। ওকে, তো প্রথম আমরা একটা একটা করে লাইন করে করব, ভালো করে বুঝবে যে দীর্ঘমেয়াদী, দীর্ঘমেয়াদী ইংলিশ কি, লং টার্ম। দুরূহ কাজ মানে হলো ডিফিকাল্ট ওয়ার্ক। মানুষ মানে ম্যান, স্বভাবতই ভয় পায় মানে হলো ন্যাচারালি অ্যাফ্রেইড অব। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট খুঁজে বার করব, মানুষ, তাহলে মানুষ স্বভাবত ভয় পায়, তাহলে ম্যান
ন্যাচারালি অ্যাফ্রেইড অব, কি অ্যাফ্রেইড অব পায়, ঠিক আছে, অ্যাফ্রেইড অব আমি বলে দিচ্ছি তোমাদের, অ্যাফ্রেইড অব ডুইং, তাই তো, অ্যাফ্রেইড অব ডুইং, অ্যাফ্রেইড অব ডুইং কি, ডিফিকাল্ট লং টার্ম ওয়ার্ক, এনি ডিফিকাল্ট, কোনো আছে তার মানে এনি। তাহলে এবার একটু নিজেরা প্রথমে লেখার চেষ্টা করো, তো আমি তো হেল্প করলাম, এবার নিজেরা লেখার চেষ্টা করো, তারপর আমি দেখছি কে কেমন লিখলে, ট্রাই করো। এই সেন্টেন্সটা প্রথমে লিখবে। ভেরি গুড। না, ডিফিকাল্টটাকে আগে আনতে হবে, দুটোই অ্যাডজেক্টিভ, ডিফিকাল্টটাকে আগে আনবে। অ্যাফ্রেইড অবের পরে আমরা কি করব, ভার্ব উইথ আইএনজি আনবো। তাহলে আমি লিখছি যে ম্যান ন্যাচারালি, আচ্ছা ন্যাচারালি দিয়ে শুরু করি তাই না, ন্যাচারালি ম্যান is afraid of কি, doing any difficult long term work, ওকে। ডিফিকাল্ট আগে জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে হবে ওয়ার্কটা কীরকম, ঠিক আছে, তারপরে হলো এর তুমি কত দিন সেটাকে লিখবে, ওকে। তাহলে ডিফিকাল্ট লং টার্ম ওয়ার্ক। আচ্ছা, এর পরের যে লাইনটা দেখো, পরের লাইনটা কি বলেছে, সাধারণত ছোট ছোট স্বল্পমেয়াদী কাজে মানুষের বেশি আগ্রহ, প্রত্যেকে লেখার চেষ্টা করো তো, আগ্রহ মানে ইগার, মানুষ ইগার প্রকাশ করে বা ইন্টারেস্ট, ইগার লিখবে। স্বল্পমেয়াদী মানে হলো শর্ট টার্ম, ওকে। ছোট ছোট বলতে এখানে শর্ট টার্মস, শর্ট টার্মই লিখবে, কোনো ব্যাপার নয়, ছোট ছোট বলতে ওই শর্ট টার্ম কথাটার মধ্যেই ছোট ছোট এসে গেল। না, পোটেনশিয়াল দেয়া যাবে না, না স্মল শর্ট টার্ম নয়, না না স্মল আনাই যাবে না, শর্ট টার্ম মানেই ছোট ছোট, একদম মানে পুরো বাংলা থেকে ইংলিশ এরকম হয় না। তো আমরা এখানে কি লিখব দেখে নাও, প্রত্যেকে নিজেরটা একটু মিলিয়ে নাও, ভেরি গুড, প্রত্যেকেই ট্রাই করেছো, ভালো ভালো হয়েছে। তাহলে আমরা লিখব, যেহেতু এখানে বলেছে সাধারণত, জেনারেলি, জেনারেলি অ্যাডভার্বগুলোকে আমরা আগে দিয়ে দেব। জেনারেলি কি, ম্যান ইজ ইগার টু ডু বা টু পারফর্ম, যা লেখো, শর্ট টার্ম ওয়ার্ক। তোমাদেরগুলোও ঠিক, তোমরা যেরকম লিখছো এরকম নয় যে আমারটাই লিখতে হবে, এরকম কোনো ব্যাপার নয়, তোমাদেরগুলোও ঠিক। ম্যান ইজ ইগার টু ডু শর্ট টার্ম ওয়ার্ক, ওকে। আমি ইজি ওয়েতে লিখাচ্ছি, অনেকে তোমরা কঠিনভাবে লিখছো, ইটস ওকে, নো প্রবলেম, বোথ আর কারেক্ট। এরপর যেটা, কারণ এতে দ্রুত ফল পাওয়া যায়, তাই লাভ লোকসানের হিসাব সহজে করা যায়। কারণ মানে বিকজ, বা তুমি যেভাবে লিখবে লেখো প্রথমে, যে যেহেতু আমরা এখানে দ্রুত ফল পাই, তাই আমরা লাভ লোকসানের হিসাব সহজে করতে পারি, এইরকম বাংলাটা ভেঙে নাও, যে যেহেতু আমরা সহজে ফল পাই, মানে ইজিলি উই গেট দ্য রেজাল্ট, তাই আমরা সহজে কি করতে পারি, লাভ লোকসানের হিসাব করতে পারি। ট্রাই করো প্রত্যেকে, প্রত্যেকে ট্রাই করো। প্রত্যেকে ট্রাই করো।
ভেরি গুড। ভেরি গুড ধীরজ বাবু, এইভাবে লিখলেও হবে, নো প্রবলেম, ভেরি গুড। রেজাল্ট করো দীপ্তি, তাহলে সুন্দর হয়। উই ক্যান কাউন্ট দ্য প্রফিট অ্যান্ড লস। হ্যাঁ, আমরা কাউন্টও করতে পারি, নো নো প্রবলেম। পার্থ একটু ভুল হয়ে গেল, বিকজ দিয়ে করো না, অ্যাজ করো প্রশ্ন, তাহলে সেন্টেন্স তানিয়া দাশগুপ্ত অ্যাজ। অ্যাজ মানে যেহেতু, ওকে, কারণ মানে এখানে কিন্তু আমরা যেহেতু হিসেবে ব্যবহার করব, যে যেহেতু অ্যাজ কি উই গেট রেজাল্ট। তোমরা কি করতে পারো এখানে, দ্রুত পাই মানে তুমি কুইকলি বা ইজিলি, সহজে পাই, তাই না, যে কোনোটা করতে পারো। উই গেট রেজাল্ট কুইকলি, ইজি ওয়েতে ভাববে, একদম কোনো কঠিন ওয়েতে নয়, ইজিলি। উই ক্যান কাউন্ট on profit and loss related to it, এইটা দিতে হবে যে এটার সঙ্গে জড়িত। we can count on profit and loss related to it, okay, is it clear? we calculate করো না, we count on কি প্রফিট অ্যান্ড লস রিলেটেড টু ইট। রিলেটেড টু ইট কেন করলাম, কেননা যে কাজটার কথা বলেছে, তাই না, যে কাজটা থেকে আমরা ইজিলি কি পাই, ফল পাই, সেই কাজের কথা বলেছে, সেই কাজের সঙ্গে জড়িত প্রফিট অ্যান্ড লস। এমনি কোনো লাভ লোকসানের কথা বলেনি, যে ওই কাজের ফলে আমরা লাভবান হব না লোকসান হবে আমাদের, সেটার কথা বলেছে, ওকে। উই শব্দটাকে তাহলে ওখানে অন্য কিছু লেখা যাবে না, এখানে আমাদের সাবজেক্টকে আমরা হিসেবেই ধরে নিতে হবে, তাহলে সুবিধা হবে আমাদের। এখানে যেহেতু সাবজেক্ট নেই, আমাদের উই হিসেবেই এটাকে ট্রিট করে নিতে হবে, ওকে। বাংলায় নেই কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে, নাহলে মানে ডিরেক্ট একদম বাংলা থেকে ইংলিশ ওরকম হয় না। সেন্সটা অনেকটা ডেভেলপ করে তোমাকে লিখতে হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। কিন্তু দীর্ঘমেয়াদী কাজে ফল পাওয়ার আশা বহু দূরে, এটা কিন্তু একটু অন্যরকম সেন্টেন্স। বহু দূরে বলতে এখানে কি বুঝিয়েছে, ট্রাই করো দেখি প্রত্যেকে। বহু দূরে মানে হলো রেজাল্ট পাওয়ার থেকে বহু দূরে, তাই না, ফ্রুটফুল রেজাল্ট পাওয়ার থেকে বহু দূরে, এটার কথা বলেছে, ওকে। ট্রাই করো, অনেকটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করলাম, যে কিন্তু দীর্ঘমেয়াদী কাজে ফল পাওয়ার আশা বহুদূরে মানে হলো, মানে তোমার কি ফ্রুটফুল রেজাল্ট, যেটা তোমাকে লাভজনক একটা রেজাল্ট দেবে, সেটা পাওয়ার থেকে কিন্তু অনেকটা দূরে থাকি আমরা, ঠিক আছে, দীর্ঘমেয়াদী কাজে। ট্রাই করো প্রত্যেকে। কিন্তু দিয়ে যখন দিয়েছে বাট ইন লং টার্ম work, but long term work, in নয় আমরা, but long term work লিখব, but long term work is far from to be benefited but to be fruitful, far from to be fruitful, far from to be fruitful, ওকে। এইভাবে কিন্তু এই সেন্টেন্সটা আনতে হবে, যে ভালো ফল পাওয়ার থেকে আমরা দূরে, এখানে দূরে বলতে সেটার কথাই বলেছে, ওকে, যে দীর্ঘমেয়াদী কাজে ফল পাওয়ার আশা বহু দূরে, মানে ভালো যে ফলটা সেটা পাওয়ার থেকে আমরা কোথায় থাকি, দূরে থাকি। তাহলে কি লিখলাম, বাট লং টার্ম ওয়ার্ক
is far from to be fruitful. Far from to be fruitful. Okay? Is it clear? সেন্টেন্সটা প্রত্যেকে বুঝতে পেরেছো? Is it clear? হ্যাঁ, এইটা কিন্তু বাংলাগুলো কিন্তু এইভাবে করে তোমাকে কিন্তু ইংলিশে একটু নিজের মতো করে ভেঙে নিয়ে ট্রান্সলেট করে নিতে হবে। ওকে, একদম ডিরেক্ট হুবহু কিন্তু হবে না এই ধরনেরগুলো। তো এক্ষেত্রে লোকসান হলেও বহুদিন পর তা বোঝা যাবে। করো দেখি, এটা সোজা সেন্টেন্স, প্রত্যেকে ট্রাই করো। লোকসান হলেও, অনেকটা লিখতে পারো শানু, আরো একটু ভালো লেখা যেতে পারে। একটু অন্যভাবে লিখতে হবে এটাকে, যে ইন দ্যাট কেস, যে এই এর ফলে বা কি এক্ষেত্রে, ইন দ্যাট কেস কি বোঝা যাবে, যে বোঝা যাবে, তাই না? বোঝা যাবে, কি বোঝা যাবে? লোকসান, তাই তো? লস উইল বি আন্ডারস্টুড, বা লস উইল বি আন্ডারস্টুডই করো। লস উইল বি understood after long time. After long time, যে কি বোঝা যাবে ভালো করে সেন্টেন্সে, যে তোমাদের এটা কিন্তু বুঝতে হবে যে কিভাবে সাজালাম। যে এক্ষেত্রে মানে হলো ইন দ্যাট কেস, লোকসান মানে লস, বোঝা যাবে, বোঝা যাবে। উইল বি আন্ডারস্টুড কি বহুদিন পর, আফটার এ লং টার্ম, আফটার এ লং টার্ম। তাহলে প্রথম এটা, তারপরে এটা, তারপরে এটা, 3 নাম্বার পার্টে। তাহলে এইভাবে ভেঙে ভেঙে করতে হবে, যে এক্ষেত্রে লোকসান, এক্ষেত্রে লোকসান এটা 1 নম্বরে। ইন দ্যাট কেস আ লস উইল বি আন্ডারস্টুড আফটার এ লং টার্ম। ওকে, ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো আশা করি। ইজ ইট ক্লিয়ার? ওকে, এরপরে আমরা যাব, তারপর নতুন করে আরম্ভ করা একেবারেই অসম্ভব। দেখি কে কেমন লেখো। তারপর মানে হলো দেন, ইট ইজ ইম্পসিবল টু স্টার্ট। এবার দেখি কোন শব্দটা ব্যবহার করো। হ্যাঁ, লিখতে পারো পার্থ। স্টার্টিং ফ্রম দ্য বিগিনিং ইজ নেক্সট টু ইম্পসিবল। বাহ, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে, ভেরি গুড। স্টার্টিং ফ্রম দ্য বিগিনিং ইজ নেক্সট টু ইম্পসিবল, ভালো লিখেছে কিন্তু, ভেরি গুড। তারপর ইটস ইম্পসিবল টু স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। হ্যাঁ, প্রদীপ তো এইভাবে লিখলেও হবে, নাম্বার পাবে, দুজনেই সেম নাম্বার পাবে। নিউ ওয়েটা ঠিক ঠিক হলো না, ঠিক হলো না মানে কি, নাম্বার পাবে, ঠিক আছে, মানে এমনি পাবে, কিন্তু আরেকটু সুন্দর, আরেকটু সুন্দর সেন্টেন্স। আরেকটু সুন্দর সেন্টেন্স আমাদের কিন্তু রিপ্রেজেন্ট করতে হবে। দেখো এটা আমরা কিভাবে করব। এটাকে যখন করব আমরা, এর ইংলিশ হলো স্টার্টিং এগেইন অ্যাট দ্য অনসেট। মনে রাখার চেষ্টা করবে এই ফ্রেজটাকে, যে স্টার্টিং এগেইন অ্যাট দ্য অনসেট মানে হলো নতুন করে শুরু করা। মনে রাখবে প্রত্যেকে, প্রত্যেকের মনে থাকবে স্টার্টিং এগেইন অ্যাট দ্য অনসেট, ঠিক আছে? স্টার্টিং এগেইন অ্যাট দ্য অনসেট কি ইজ নেক্সট টু ইম্পসিবল। আচ্ছা, এখানে আগে আমাদের দেন কথাটাকে জুড়তে হবে, কেননা তারপরে ওরা বলেছে দেন, কমা, স্টার্টিং এর এসটা ছোট হবে, সরি একটু ওয়েট করো। স্টার্টিং এগেইন অ্যাট দ্য অনসেট is next to impossible, is next to impossible। তাহলে এই ফ্রেজটা আশা করি তোমরা প্রত্যেকে মনে রাখতে পারবে।
প্রত্যেকে আশা করি মনে রাখতে পারবে যে স্টার্টিং এগেইন অ্যাট দ্য অনসেট মানে হলো নতুন করে শুরু করা কোনো জিনিসকে, নতুন করে শুরু করা, ভেরি ইম্পর্টেন্ট এবং খুব স্টাইলিস্ট ইউজ, বিভিন্ন পত্রপত্রিকায় ইউজ করে থাকে ওরা, তো আশা করি ব্যবহার করতে পারবে। ইজ ইট ক্লিয়ার? ব্যবহারটা বুঝতে পেরেছো প্রত্যেকে, যে নতুন করে আরম্ভ করা, নতুন করে আরম্ভ করাকে আমরা কি স্টার্টিং এগেইন অ্যাট দ্য অনসেট। ওকে, ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? আর একেবারেই অসম্ভব মানে হলো ইজ নেক্সট টু ইম্পসিবল, ইজ নেক্সট টু ইম্পসিবল। ওকে ওকে, বাকিদের ক্লিয়ার হয়েছে কিনা একটু লিখে দিলে ভালো হয়, আমি বুঝতে পারবো তাহলে। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ওকে, ভেরি গুড। এরপর দীর্ঘমেয়াদী কাজে লাভবান হতে গেলে চাই অপরিসীম ধৈর্য। ওকে, অপরিসীম ধৈর্য এবং কি অধ্যাবসায়। ধৈর্য মানে কি পেশেন্স, অ্যান্ড অধ্যাবসায় মানে হলো কি আমাদের যে পার্সিভিয়ারেন্স। ওকে, পেশেন্স অ্যান্ড পার্সিভিয়ারেন্স। ওকে, লেখো এবার প্রত্যেকে। হিউজ করো না, এ লট অফ করো, এ লট অফ করো, হিউজ করো না। বাকিরা করো। বাহ, ভেরি গুড শানু, খুব ভালো লিখেছে। ইমেন্স পেশেন্স অ্যান্ড পার্সিভিয়ারেন্স, ভেরি গুড প্রদীপ্ত, ভালো হয়েছে। লং টার্ম ওয়ার্ক, ইট নিডস টু বি, না ইটস নিডস টু বি এরকম হবে না। আমাদের দরকার না, এরকমভাবে সেন্টেন্সটাকে আনতে হবে। ভেরি গুড, বাকিরাও ভালো লিখছে। ইনফাইনাইটে না, ইনফাইনাইটে নেই, ইমেন্স লিখতে পারো, ইমেন্স, ইমেন্স। ওকে, বা এ লট অফ। আনডিজায়ারেবল কথাটা দীপ্তি অন্য জিনিস হয়ে গেল, হ্যাঁ, মিনিংটাই পুরো ভুল হয়ে গেল। তো দেখতে থাকো প্রত্যেকে যে কি লিখি। যে এখানে আমরা লিখব যে তোমরা যেরকম লিখছো টু বি বেনিফিটেড ফ্রম লং টার্ম, তাই না? টু বি বেনিফিটেড ফ্রম লং টার্ম ওয়ার্ক, ওটাকে পরে আনছি, আমরা একটু অন্যভাবে আনি। ইট টেক্স দিয়ে আনবো, ইট টেক্স, এইখানে ইট টেক্স এইভাবে লেখো, ইট টেক্স ইমেন্স পেশেন্স and perseverance to be benefited from long term work, to be benefited from long term work. It takes immense patience and perseverance to be benefited from long term work. Is it clear? প্রত্যেকে বুঝতে পেরেছো? Is it clear? ভেরি গুড, প্রত্যেকেই মোটামুটি ভালো লিখেছো। বাকিরা বুঝতে পেরেছো? ওকে, তো আমরা দুটো জিনিস আজকে শিখে নিলাম। ট্রান্সলেশন 83 আমরা করলাম, আর আমাদের খুব ইম্পর্টেন্ট একটা এডিটোরিয়াল রাইটিং, এয়ার পলিউশন ইন ইন্ডিয়া ডিউরিং আনলক ফেজেস। এই জায়গাটা কিন্তু লিজুর, এবং এটা কিন্তু কোভিড-19 সঙ্গে রিলেট করে তোমাকে লিখতে দিয়েছে। তো যেরকম আমি লিখিয়েছি আশা করব প্রত্যেকে বুঝেছো। এবং যখন তোমাদের পরীক্ষা নেব, ইমেন্স মানে প্রচুর সন্দীপ, ইমেন্স মানে প্রচুর, তো আমরা যখন পরীক্ষা নেব তখন তোমরা এরকমভাবে রিপ্রেজেন্ট করতে পারবে। ওকে, তো আজকে এই পর্যন্তই রইল। গুড নাইট টু ইউ অল।